নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিচারণ আমার বন্ধু সুভাষ, পর্ব ৫। আমরা বসেছিলাম বারান্দায়। সবে সূর্যের শেষ রশ্মির রক্তিম আভা মুছে গিয়ে আকাশের কোলে একটি একটি তারা এখানে ওখানে ফুটে উঠছে। অনন্ত নীলিমার বুকে পাপড়িগুলি যেন দল মেলে জেগে উঠছে আপনি কনক বর্ণে। হঠাৎ স্তব্ধতা ফাটিয়ে সুভাষ বলল, দিলীপ, এক এক সময় আমার এত একলা মনে হয় নিজেকে, সে যে কি অসম্ভব একাকিত্ব তুমি বুঝবে না। তার একটা হাত মুঠোর মধ্যে নিয়ে আমি বলি, সুভাষ, তোমায় একটা কথা বলবো, শুনবে? জবাবে সে আমার পানে চেয়ে একটু হাসে, বিষণ্ণ সে হাসি। তোমায় উপদেশ দেব এ কল্পনাও করিনি, বলি আমি। বরং এতদিন তোমার কাছ থেকে কিছু জানবো, শিখবো, এই রকমই অভ্যস্ত হয়েছি। কিন্তু আমার মনে হয় তোমার এই বেদনা, এই একলা একলা মনে হওয়া, এ তো মানুষের রক্ত মাংসে মেশানো রয়েছে। মানে কি জানো, মানুষের এই দেউলিয়া ভাবটাকে ছাড়িয়ে সেই মানবতাকে, সেই পরাশক্তির দিকে উন্মুখ করতে না পারলে এই অভাববোধের অবসান নেই, এই আমার ধারণা। একটু চুপ করে থেকে সে বললে, তুমি বলছো যা তা জানি। জানি তার কারণ এককালে সে জিজ্ঞাসা আমারও হয়েছিল। হ্যাঁ। তারপর যেন খুব স্বগতভাবেই সে বললে, আমিও এককালে চেয়েছিলাম সর্বদর্শী ঈশ্বরের কাছে দুর্গত মানবতার সহায় হবার প্রার্থনা জানাতে, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারিনি। যাদের ছেড়ে যেতে চেয়েছিলাম তাদের আর্তবেদনা আমায় অস্থির করে তুলল। ভারত মাতার দুর্দশা দেখে স্থির থাকতে পারি সাধ্য কি? তার এ কথার মধ্যে দেশকে দেবতার মতো দেখার একটা ছবি ফুটে ওঠে। সাধারণ দেশপ্রেমিকের কণ্ঠে এ আকুলতা বাজে না। আমি মুগ্ধ হলাম। সুভাষ বলে আপন মনে, তোমায় কতবার বলেছি যে প্রায়ই আমার ইচ্ছে করে সব ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে যাই, এই জনকোলাহলের মধ্য থেকে দূরে। আমারও মাঝে মাঝে আধ্যাত্মিক অভিজ্ঞতা ঘটেছে, হয়তো ঠিক তোমার মতো ওই রকমের চিরস্থায়ী কিছু নয়, কিন্তু তাহলেও। সে আরো গভীরভাবে বলে, আমার এই কথাতে অবাক লাগে যে সত্যি সত্যি যদি আধ্যাত্মিক সিদ্ধি দিয়ে মানুষের চিরন্তন পরিবর্তন সম্ভব হয়, তাহলে অনেক সাধু সন্ন্যাসী যোগেরই তো আবির্ভাব তিরোধান হলো, কিন্তু জনসাধারণের তাতে কতটুকু কি হয়েছে বলো? তাই আমি ফিরে এলাম, কারণ আমার মনে ঘোর সংশয় জাগলো, যাওয়া কি আমার উচিত হবে? দুর্গতকে সাহায্য করবার জন্য আমার হাত বাড়িয়ে দেব না? তাদের কথা কানে তুলব না? তাদের যে বড় দরকার। কিন্তু তুমি কি পারো সত্যি কিছু করতে, যদি তোমার নিজেরই, আমি যা বলতে চাই বুঝেছ নিশ্চয়? যুক্তির কথা বলছো তুমি? একটু হেসে সে আমায় যেন বুঝিয়ে দেয় যে বুঝতে পেরেছে সে। ভাগবতে নারদ যে বলেছিলেন যে নিজেই সাপের বাঁধনে রয়েছে বাঁধা, সে পারে না অপরকে মুক্ত করতে, নিজেকে উদ্ধার না করে। এই কথা। তোমার এ উপমার তাৎপর্য স্বীকার করি। আমাদের সামনে যেটুকু গোচর, সেইটুকুর দিকে চেয়েই যাই না এগিয়ে। তার ওপারে যে অনন্ত তমিশ্রা রয়েছে তাও মেনে নিচ্ছি, কিন্তু তাই বলে কি চুপ করে বসে থাকা যায়? দিলীপ, তুমিই বলো। কর্মের দৃঢ় সর্পবন্ধনকে যখন ছাড়ানো যাবে না, তখন সেটাকে গলায় জড়িয়ে রেখেই যতটা পারি করি না কেন? নাই বা পারলাম পুরোটুকু করতে। ভাগ্য যখন আমার হাতের মুঠোতে নেই কো, তখন আমার সাধ্যমতো করাই তো করা। কিন্তু ঠিক যুক্তিতর্কে এর মীমাংসা হবার নয়। বিধাতার নির্দেশ রয়েছে প্রত্যেক ঘটনার পশ্চাতে। নেপোলিয়ন বলতেন, মানুষের হিসেবের খাতিরে ঘটনা ঘটে না, এটা মানতেই হবে। তাই আমি নিয়েছি পলিটিক্সের পথ, কাজের পথ। চাইলেই কি পারতাম অন্য কিছু করতে?
সে কথার মীমাংসা তুমিই ভালো করতে পারবে, আমি বলি। তোমায় উপদেশ দেওয়া আমার কাজ নয়। বড়জোর এর আগে যেসব কথা বলেছি সেগুলোকেই আর একবার শোনাতে পারি আমি, যে পলিটিক্স তোমার স্বধর্ম নয়। তুমি এত ভদ্র, এত সুরুচি তোমার স্বভাবে, তোমার আশেপাশের আর সকলে যা আছে তারা তাই থাক, তবু তোমার এমন একা একা মনে হয় যদি নিজেকে, অবাক হবার কিছু নেই তাতে। হয়তো তুমি সেদিক দিয়ে ঠিকই বলছো দিলীপ, বললে সুভাষ, কিন্তু তুমি তো জানো যে আমি পালিয়ে গিয়ে শান্তি পাবার কথা ভাবতে পারি না। পলায়নী পন্থা কোনো দিনই আমি মানতে পারিনি। ও কথাটা তোমার মুখে খুব মধুর শোনালো না সুভাষ, আমি হাসতে হাসতে বলি। অবশ্যই আমার সে কথা বলা সাজে না, কারণ আমি যা বলি সেটা তোমার কাছে আরো বেশি রূঢ় লাগে। যাক, ও নিয়ে আমি আর তো কোনো বাদ প্রতিবাদ করতে চাইনি। দর্শনতত্ত্ব আলোচনা আমরা নাই করলাম, কিন্তু তুমি যে একাকিত্বের কথা বলছিলে, বর্তমান পরিবেশে তার হাত থেকে নিস্তার নেই তোমার। আমি অবাক হয়ে যাই বলে সুভাষ চুপ করে যায়, যেন মনের কথা সবটুকু প্রকাশ করতে পারে না। শেষে বললে, কিন্তু মুশকিল হচ্ছে যে এদেশে অনেক আত্মত্যাগী কর্মীর দরকার। নিজেকেই যদি স্বার্থপরতায় আগলে রাখি, তবে কি করে তাদের দেখা পাবো? কি করে গড়ব সেই আত্মাবিলোপী দল? কথাই তাই। আমি একচোট হেসে নিয়ে বললাম, আত্মত্যাগের রামরাজ্য কি তোমার ওই স্বার্থ সর্বস্ব আমলাতন্ত্র দিয়ে আনতে পারবে তুমি? যারা কেবল বড় বড় স্লোগান হাঁকড়ে গোলামি করে বেড়ায়, তারা হবে তোমার ত্যাগী? এখন বলো তাহলে, তোমার এ ধাঁধার জবাব কি? আমার কথাটা এড়িয়ে সে কেবল সমস্যার গুরুত্বের সম্বন্ধে কথা বলতে লাগলো। কিন্তু সবচেয়ে বড় বিপদ কি জানো দিলীপ? সেটা আত্মাকে নিয়ে নয়। হয়তো শেষ পর্যন্ত বিশ্লেষণ করে দেখলে জানা যাবে যে মানুষের স্বভাবের সঙ্গে আত্মবোধ এত ওতপ্রোতভাবে জড়িত যে সেটাকে বাদ দিয়ে চলা যায় না। সবচেয়ে বড় কথা কি জানো? যদি তোমার মধ্যে ভালোবাসার বীজ না থাকে, তাহলে কিছুতেই তোমার দেশাত্মবোধ জাগবে না। কেউ তা গজিয়ে দিতে পারবে না, হাজারো চেষ্টা করলেও। আবার একটু চুপ করে থেকে সে বললে, কত তরুণকে দেখেছি ছুটে এসেছে দেশের জন্য, সবকিছু বিসর্জন দেবার জন্য ঝাঁপিয়ে পড়তে চায় তারা দেশ উদ্ধার করবার জন্য। দেখে মনে হয়েছে এরা আগুনের শিখার মতো সত্য, কিন্তু তাদের এ অগ্নি ততদিনই থাকে যতদিন পর্যন্ত একটা ভালো রকমের ব্যবস্থা না হয়। কাজ গুছিয়ে তারা আস্তে আস্তে স্বার্থের কেন্দ্রে দুর্গ রচনা করে। তারা তখন নিজের পারিবারিক আর্থিক সব ব্যবস্থা নিয়ে উঠে পড়ে লাগে। যত পায় তত চায়, আরো আরো চায়। যদি তুমি অহরহ এইসব মনের চেহারাই দেখো কেবল, তাহলে কি তোমার মনে হবে না যে দেশের কাজ বলে যা কিছু করা হচ্ছে সেগুলোর আড়ালে রয়েছে মানুষের স্বার্থলোলুপ সুবিধাবাদী চেহারা? মুখোশ খুললে দেখবে সুবিধাবাদী, নিরাপত্তা প্রয়াসী, গৃধ্ণু মানুষ। সত্যি তার প্রতি সহানুভূতিতে আমার মন যেন ভারী হয়ে ওঠে। আমি শুধালেন, সত্যি কি এত বিশ্রী? হয়তো তার চেয়ে আরো বেশি বিশ্রী। জানো, এমন কত লোক দেখেছি যাদের এদিকে থাকলেও বিশেষ বঞ্চিত হবার আশঙ্কা নেই এতটুকু, অথচ তাদের যোগ্যতা আছে। তারাও ক্রমশ গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে অকেজো হয়ে পড়ে। সবাই সেই বাঁধা পথে, যে পথ মারিয়ে আগে আগে গেছে, আর সবাই সেই পথটা আঁকড়ে চলে। তাদের কাছে আর সবই তুচ্ছ। তার ফলে কি হয় জানো? সর্বনাশ হয়। ঘাড় নেড়ে সে জানায়, সত্যি তো, এদের নিয়ে দেশের স্বাধীনতার অভিযানে সফল হতে পারে না। এরা ভীতু। এরা ধ্রুবকে ছেড়ে অধ্রুবের দিকে এগোবার নামে আড়ষ্ট হয়ে ওঠে। এরা শুধু পেটোয়া হয়ে থাকতে পারলেই নিশ্চিন্ত। নিরাপদে মোটা মাইনের চাকরি করে কোনো রকমে মোলায়েমভাবে জীবনটাকে কাটিয়ে দেওয়াই এদের কাম্য। তাই এসব দেখে শুনে আবার নিজেকে বড় অসহায় মনে হয় বলে সুভাষ দুঃখের হাসি হাসলে। আমি চুপ করেই থাকি। ওদিকে রাত হয়ে যায়। তরুণ যুবক যারা আসে
দেশ উদ্ধারের আদর্শ নিয়ে প্রথম যৌবনের প্রদীপ্ত তাদের সে উৎসাহের মধ্যে যে কোনো কপটতা থাকে তা আমি বলছি না। সত্যি তারা অগ্নিশিখার মতোই সহজ প্রবণতা নিয়ে দেখা দেয়। দেশকে তারা জাগাবে, তারা আনবে দেশের গৌরব ফিরিয়ে। অনেক আশা, অনেক স্বপ্ন। এই স্বপ্নে তারা আস্থাবান সত্যিই থাকে, কিন্তু দেখতে দেখতে সে উৎসাহ উদ্দীপনা ম্লান হয়ে আসে, আগুন যায় নিভে, শুধু পড়ে থাকে অঙ্গার। তারা হয়ে ওঠে নিরাপত্তার অনুসন্ধানী। তারা রূপ বদলে ফেলে, কেবল কাজ চালিয়ে যায় নিজেকে বাঁচিয়ে। যেমন বলি, তোমার মনে হয় যদি আমার তেমন ক্ষমতা না থাকে তাহলে কেনই বা দেশের জন্য 1 পয়সা খরচ করব? তাহলে বলবো তোমাকে দিয়ে দেশের কাজ হবে না। এই মনোবৃত্তি নিয়ে তুমি দেশ সেবা করবে? বিশেষ করে আমাদের এই বিপুল বিরাট দেশ, যেখানে সহস্র সমস্যার বেড়াজাল জড়িয়ে রয়েছে, সেখানে তো মূল্য হিসেব করে দেবার সংকল্প চলে না। শুধু এক মনে সেবাই ব্রত করতে হবে। কিন্তু আমাদের দেশের যুবকেরা চট করেই ঘাঘি হয়ে ওঠে। তারা চাকরিতে অতি সহজেই রপ্ত হয়ে নেয়। সেই যে কাজ গুছিয়ে গহ্বরের কঠিন আবরণে তারা আত্মগোপন করে, সেখান থেকে এতটুকু সরায় সাধ্যকার? তারা জানে কেবল সব আগে নিজেকে বাঁচিয়ে চলো। বয়সের সঙ্গে সঙ্গে মোহমুক্তি ঘটেছিল সুভাষের। এ সেই খেদোক্তির একটা দিক। কিন্তু এছাড়াও তার জীবনে বিষাদের অনেক করাল স্পর্শ এসেছিল। এক একটা বাঁকের মুখে এসে সে যেন ধাক্কা খেয়ে ছিটকে পড়েছে বারবার। তাই তার মতো আশাবাদীর সিংহ বিক্রমও একদিন ভেঙে পড়বার দাখিল হয়েছিল। সেই সেবারের ত্রিপুরীতে, যেখানে সিংহের মতো গর্জন করা তার স্বাভাবিক হতো, সেখানে তার বদলে সে মহাত্মাজির কাছে করুণ কণ্ঠে আবেদন জানালে। এই আবেদনে সে বড়ই ক্ষীণ অজা প্রকৃতির পরিচয় দিয়েছিল বোধহয়। কিন্তু আমি যেন পলিটিক্সের মধ্যে ঢুকে পড়েছি। তার চেয়ে বরং সুভাষের যৌবনের কথা কিছু বলি, যখন তার মানবতার ক্রমবিকাশ দিকে দিকে দেখা দিচ্ছে, যা থেকে দলগত রাজনীতির স্পর্শ ছিল বহু দূরে, অগোচরে সেই সব কথা।